কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি, তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। কৃষিখাতকে ডিজিটাল করার লক্ষ্যে উদ্ভাবিত হয়েছে কৃষকের ডিজিটাল ঠিকানা শীর্ষক সফটওয়্যার। এই সফটওয়্যারটির ব্যবহার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় পাইলটিং করে কৃষক পর্যায়ে ব্যাপক সফলতা পাওয়া গেছে। উপজেলা হতে দূরবর্তী এলাকার কৃষকগণ বিনা খরচে দ্রুত কাঙ্ক্ষিত কৃষি এবং তথ্য সেবা পাচ্ছে। মোবাইলের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করে উপসহকারী কর্মকর্তাগণ খুব সহজে সেবা প্রদান করতে সক্ষম হচ্ছে। কোনো ইন্টারনেট কানেকশন না লাগায় ইন্টারনেট সুবিধা বঞ্চিত এলাকায় কৃষকগণ সেবা পাচ্ছে। উপজেলার প্রায় 10,600 কৃষক পরিবার সহ প্রায় 20,000 জন লোক ডিজিটাল কৃষি সেবার আওতায় এসেছে। প্রায় 5,000 কৃষি পরিবার সরাসরি ডিজিটাল কৃষি সেবা গ্রহণ করে উপকৃত হয়েছে। প্রকল্প চলাকালে একটি মাশরুম খামার, 2টি লেবু বাগান এবং একটি ফল বাগান সৃষ্টি হয়েছে। কৃষিকে ডিজিটাল করার লক্ষ্যে প্রস্তুতকৃত সফটওয়্যারটির পাইলটিং সম্পন্ন হয়েছে। এতে উহার উপযোগিতা প্রমাণিত হয়েছে। এর সফল ব্যবহার সারা দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা দিতে এর অবদান অবশ্যই আমাদের উপলব্ধি করতে হবে। সফটওয়্যারটি ওপেন করা খুব সহজ, কারণ মূল পাতার উপরে ছবি দেওয়া আছে। এই ছবিতে টাচ করলে অথবা ক্লিক করলে এখান থেকে শব্দ বেরিয়ে আসবে যে ওইটা কি জিনিস। যে কোনো একজন লোক লেখাপড়া না জানলেও খুব সহজে ছবিতে টাচ করে শব্দের মাধ্যমেই এটা ব্রাউজ করতে পারবে। এই ফোল্ডারটি হচ্ছে কৃষকের ডিজিটাল ঠিকানা সফটওয়্যার। এটি ওপেন করলে আমরা এখানে হোম পেজ নামে একটি ফাইল পাবো, যেটি ওপেন করলে আমরা এরকম একটি ছবি দেখতে পাবো, যার মাঝামাঝি 5টি ছবির মাধ্যমে একজন কৃষকের প্রয়োজনীয় তথ্যাবলী সংযোজন করা হয়েছে। প্রথমে উৎপাদন প্রণালী, পোকামাকড় দমন, রোগ দমন, কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি এবং বিবিধ তথ্যাবলীতে সাজানো হয়েছে এই পেজটি দিয়ে। আমরা যদি প্রথম ছবিতে ক্লিক করি, ফসলের ধরন অনুসারে ফসলের উৎপাদন প্রণালীগুলো পাওয়া যাবে। এখানে মাঠ ফসলের উপর ক্লিক করলে প্রত্যেকটা ফসলের নাম এবং ছবি অনুসারে তথ্যগুলো বেরিয়ে আসবে। তারপর ছবি অথবা এই লেখার উপর ক্লিক করলে ওই ফসলের উৎপাদন প্রণালী সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যাবে। যেমন আমরা যদি কোনো ফসলের জাত জানতে চাই তাহলে এর উপর ক্লিক করব। এখানে ধানের মৌসুম ভিত্তিক জাতগুলোকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। তারপরও যদি আরও কিছু জানার দরকার পড়ে বিস্তারিত জানতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর প্রত্যেকটা জাতের নাম, গড় জীবনকাল, গড় ফলন, বৈশিষ্ট্য এবং ছবি দিয়ে দেখা যাবে এবং সর্বশেষ উদ্ভাবিত জাতগুলো এখানে সংযোজন করা হয়েছে। আর অনলাইনে প্রতিনিয়ত এই তথ্যগুলোকে আপডেট করা হবে, যেখান থেকে একজন কৃষক তার মোবাইলে অথবা কম্পিউটারে আপডেট করে নিতে পারবে। এরপর আমরা যদি পোকামাকড় চিহ্নিত ছবিটিতে ক্লিক করি, এখানে ফসলের
ধরন অনুসারে একটা পেজ নেমে আসবে, তারপর ফসলের নাম অনুসারে তথ্য দেখা যাবে। এখানে ক্লিক করলে ধানের জন্য যে পোকামাকড়গুলো আছে এখানে ছবি এবং একটি ভিডিও যোগ করা আছে। এই ছবির উপর ক্লিক করলে তথ্য বেরিয়ে আসবে, যেখানে পোকার ছবি, আক্রমণের ছবি এবং ওই পোকার ব্যবস্থাপনার জন্য প্রাথমিক ব্যবস্থাপনা এবং রাসায়নিক ব্যবস্থাপনা। এই স্থানে বিভিন্ন কীটনাশকের গ্রুপগুলোর নাম দেওয়া আছে। আমরা যদি এই গ্রুপের ডান পাশে 3 কোণা বিশিষ্ট চিহ্নটির উপর ক্লিক করি, তাহলে বিভিন্ন কোম্পানির নাম অনুসারে কোন কোম্পানির কোন কীটনাশক এখানে আছে এবং কোন কোন ফসলের জন্য তারা সাজেস্ট করেছে এবং তার মাত্রা সহ এখান থেকে বেরিয়ে আসবে। আর যদি আমরা এই ভিডিও চিহ্নের উপর ক্লিক করি, এখানে ওই পোকা সম্পর্কিত বিভিন্ন ভিডিও বের হয়ে আসবে, যেখান থেকে খুব সহজেই কৃষক তার সমস্যাটাকে শনাক্ত করতে পারবে। এভাবে রোগ দমন এবং উন্নত প্রযুক্তি এবং বিভিন্ন তথ্যাবলীর মধ্যে আমাদের সারা দেশের বিভিন্ন কৃষি অফিসের যোগাযোগের নাম্বার এখানে দেওয়া আছে, ইমেল নাম্বার এবং ফোন নম্বর। যেমন আমরা যদি খামার বাড়ি দেখি, প্রত্যেকটা অফিসের নাম্বার এখানে সংযোজন করা আছে এবং কৃষি বিষয়ক সমস্ত আইন কানুন এর ভিতর আছে, যে কেউ প্রয়োজন মতো যে কোনো আইন কানুন এখান থেকে দেখে নিতে পারবে। তাছাড়াও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ফর্ম, যেমন কীটনাশক, তারপরে সার, নার্সারির জন্য রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন করতে হবে, আবেদন ফর্মগুলো এখানে সংযোজন করা আছে, প্রয়োজন মতো নিয়ে নিতে পারবে। এছাড়াও সারা বাংলাদেশের এক নজরে কৃষি, আমাদের ডিএইর সিটিজেন চার্টার, অর্গানোগ্রাম, বিভিন্ন প্রকল্প এবং অফিসার যারা আছে তাদের জন্য রিভিজিট গ্রেডেশন তালিকাও এখানে রয়ে গেছে। তাছাড়াও সারা দেশের অনুমোদিত বালাইনাশকের তালিকা এবং বাতিল বালাইনাশকের তালিকাও এখানে সংযোজন করা হয়েছে। এছাড়াও রয়েছে এখানে ক্রপিং প্যাটার্ন এবং বিভিন্ন ফসলের উৎপাদন খরচের তুলনামূলক বিবরণী, যেখান থেকে খুব সহজেই একজন কৃষক কোন ফসল উৎপাদন করবে তার তথ্য এখান থেকে পেয়ে যাবে। নরসিংদী জেলার শিবপুর উপজেলার খড়কমারা গ্রামের একজন সফল কৃষক দুলাল মিয়া। 7 বিঘা জমির মালিক দুলাল মিয়া। 10 বছর আগেও তিনি এমনটি ছিলেন না। দুলাল মিয়া করছেন কৃষি উপকরণের ব্যবসা। একদিকে মাঠের কৃষি, অন্যদিকে কৃষির উপকরণের ব্যবসা। এলাকা হচ্ছে সবজি এলাকা, সব ধরনের পোকা, বেগুনে যেমন এফিড যে শীত আছে, সাদা মাছি আছে, এরপরে আছে মনে করেন মাজরা, আর ধানের মধ্যে মাজরা, আর বেগুনের মধ্যে আবার মাকড়, সবচেয়ে মারাত্মক ক্ষতি করে মাকড়, আবার জাপ পোকা, বিভিন্ন ধরনের পোকা, আবার কিছু কিছু মনে করেন আবার ছত্রাক আছে। সাথে পরামর্শক হিসেবে তো কৃষি সেবা দিয়েই যাচ্ছেন অহরহ। এলাকার কৃষকরা দুলাল মিয়ার পরামর্শ ছাড়া কোনো বীজ, সার বা বালাইনাশক কেনেন না। নরসিংদীর শিবপুর এমনিতেই শাকসবজি আবাদের উপযুক্ত এলাকা। এখানকার কৃষকরা প্রকৃতিগতভাবেই পরিশ্রমী। দুলাল মিয়া তাদের চেয়ে একটু ব্যতিক্রম। শীত, গ্রীষ্ম, বর্ষা সব মৌসুমেই তার ব্যস্ততা অনেক। নিজের জমির চাষা আর অন্যের জমির পরামর্শ। 2 মিনিট দাঁড়াবার সময় নেই তার। মাঠের ফসল আবাদ ছাড়াও দুলাল মিয়া গরু, হাঁস, মুরগি ও কবুতর পালন করছেন, সেই সঙ্গে স্থাপন করেছেন বায়োগ্যাস প্ল্যান্ট। তার এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ এরই মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনএটিপি প্রকল্পের পক্ষ থেকে দুলাল মিয়া ভিয়েতনাম ঘুরে এসেছেন, দেখেছেন ভিয়েতনামের কৃষিগ্রাম। দুলাল মিয়ার ভাষায় কোনো কোনো ক্ষেত্রে বাংলার কৃষি ভিয়েতনামের কৃষির চেয়ে বহু গুণে সমৃদ্ধ। ভিয়েতনামের কৃষি আর আমাদের কৃষি যেমন দেখলাম, সবজি কিন্তু ভিয়েতনামের চেয়ে অনেক উন্নত বাংলাদেশ, কিন্তু ধান বাংলাদেশের চেয়ে ভিয়েতনাম উন্নত। কোনো এলাকা অনাবাদী নেই, বাংলাদেশে অনেক এলাকা অনাবাদী আছে, কিছু কিছু জায়গার মধ্যে ফসল আনে, আর হ্যাঁ করে বাড়ির আশেপাশে মনে করেন বিল্ডিং ঘর বাদে যা আছে সব জমি ধান আর ধান।
দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গে থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এদেশের দরিদ্র প্রান্তিক কৃষকের জীবন জীবিকা নিবিড়ভাবে গবাদি পশুর সাথে সম্পৃক্ত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেশি গরুর কম মাংস ও দুধ উৎপাদনক্ষম জাত পালন করা হয়ে থাকে বিধায় কৃষক খুব একটা লাভবান হতে পারেন না। সরকারের জাতীয় প্রাণী সম্পদ উন্নয়ন নীতিমালা 2007-এ দেশে মাংস উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। সেজন্য গবাদি পশুর জাত উন্নয়ন করা জরুরি। সে প্রেক্ষিতে প্রাণী সম্পদ অধিদপ্তর অন্যান্য সেবার পাশাপাশি গবাদি পশুর কৌলিক জাত উন্নয়নে দেশব্যাপী কৃত্রিম প্রজনন কার্যক্রম শুরু করে। পর্যায়ক্রমে দেশে বর্তমানে 3600টি কৃত্রিম প্রজনন উপকেন্দ্র বা পয়েন্ট স্থাপন করা হয়েছে এবং কার্যক্রমের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কার্যক্রমের আওতায় গত 2007-08 সালে সিমেনের উৎপাদন ছিল 20 লক্ষ ডোজ, যা বৃদ্ধি পেয়ে 2013-14 অর্থ বছরে হয়েছে 29 লক্ষ ডোজ, অর্থাৎ বৃদ্ধির হার 48.14% এবং গত 2007-08 অর্থ বছরে যেখানে 18.1 লক্ষ গাভীকে কৃত্রিম প্রজনন সেবা দেওয়া হয়েছিল, সেখানে 2013-14 অর্থ বছরে দেওয়া হয়েছে 30 লক্ষ গাভীকে। কৃত্রিম প্রজনন উপকেন্দ্রগুলোতে কাজ করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে মোট 1930 জন কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবী প্রস্তুত করা হয়েছে। এ কার্যক্রম পরিচালিত হওয়ায় দেশের অনেক গাভীকেই কৃত্রিম প্রজনন করানো সম্ভব হচ্ছে। এতে ক্রমান্বয়ে দেশে গবাদি পশুর জাতের উন্নয়ন ঘটছে। কৃত্রিম প্রজনন উপকেন্দ্র বা পয়েন্টে কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবীগণ অবস্থান করেন। তারা কারো গাভী গরম হলে তৎক্ষণাৎ সেখানে গিয়ে বা কেন্দ্রে গাভী আনয়ন করা হলে উন্নত মানের ষাঁড় হতে সংরক্ষিত বীজ দিয়ে ওইসব গাভীর কৃত্রিম প্রজনন করিয়ে দেন। প্রথমে শঙ্কর জাতের গাভী দিয়ে শুরু করছি, তারপর কৃত্রিম প্রজনন করে এগুলো হাইব্রিড ফ্রিজিয়ান নামে যেটা পরিচিত সেগুলো করছি। এখন আমার মোট গাভী হচ্ছে 13টি, সব মিলে 25টি আছে বাছুর সহ। প্রত্যেকটি গাভী এখন 30 থেকে 40 লিটারের মধ্যে দুধ দেয় দৈনিক। এখন গড়ে 280 থেকে 90 লিটার দুধ উৎপাদন হয় দৈনিক। সাভারস্থ সিমেন্ট উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র থেকে তাদেরকে এ সিমেন্ট সরবরাহ করা হয়ে থাকে। স্বেচ্ছাসেবীগণ ওই সিমেন্ট বিশেষ ব্যবস্থাপনায় পরিবহন ও সংরক্ষণ করে সময় মতো ব্যবহার করে থাকেন। গবাদির কৃত্রিম প্রজননের প্রতি জনসচেতনতাও বৃদ্ধি পেয়েছে। দেশের সর্বত্রই এখন যত্রতত্র দোআঁশলা জাতের গাভী ও ষাঁড় দেখা যায়। এভাবে বর্তমানে দেশে কৃত্রিম প্রজনন কার্যক্রমের কভারেজ শতকরা 42%। কৃত্রিম প্রজনন ছাড়া কোনো ক্রমেই বাংলাদেশের গবাদি পশু বা প্রাণী সম্পদ অধিদপ্তরের উন্নতি কৃত্রিম প্রজনন ব্যতীত উন্নতি সম্ভব নয়। আমাদের বাংলাদেশে 70 লক্ষ কৃত্রিম প্রজননক্ষম গবাদি পশু আছে। তার মধ্যে আমরা 42 লক্ষ গবাদি পশুকে কৃত্রিম প্রজননের আওতায় আনতে পেরেছি। আমাদের টার্গেট রয়েছে, লক্ষ্য রয়েছে, আমরা 2021 সালের মধ্যে বাংলাদেশ সমস্ত গবাদি পশুকে প্রজননক্ষম 70 লক্ষ গবাদি পশুকে কৃত্রিম প্রজননের আওতায় নিয়ে আসবো। এ কাজের সফল বাস্তবায়নের সাথে যুক্ত আছে দরিদ্র কৃষকের হাসি কান্না। আসুন আমরা নিজ নিজ অবস্থানে থেকে গবাদি পশুর কৃত্রিম প্রজনন ও জাত উন্নয়নে অবদান রাখি। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠা করি এ হেলথি অ্যান্ড প্রোডাক্টিভ কাউ এ ফ্যামিলি। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আপনাদের মতামত আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লেখার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের